টিভেন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। আজকে এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো। গোটা অনুষ্ঠান জুড়েই আমরা বাংলাদেশের নানান বিষয় নিয়ে কথা বলবো। চলমান ঘটনা, সাম্প্রতিককালে যা কিছু ঘটেছে এবং গণ অভ্যুত্থানের পরে গত 3 মাসেরও বেশি সময় ধরে যা কিছু ঘটেছে এবং এ ব্যাপারে বিভিন্ন পক্ষের যে ভূমিকা, অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজ, বাংলাদেশ এখন কতটা সংকটে আছে এটি নিয়ে অনেকের উদ্বেগ উৎকণ্ঠা আছে। অনেকে অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। এক কথায় বলা যেতে পারে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, যেখানে মানুষের অনেক প্রত্যাশা নতুন করে বাংলাদেশ গড়ে তোলা, ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটানোর পরে যেরকম বাংলাদেশ তৈরির আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং যেই স্বপ্ন, যেই প্রত্যাশার কথা আমাদের রাজনীতিবিদরা বলছেন, সরকার বলছে, আন্দোলনকারী যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে, তার সাথে চলমান বাস্তবতার কতটা মিল আছে বা সেরকম একটি বাংলাদেশ গড়ার পথে এখন যা কিছু ঘটছে সেগুলো কি অভ্যুত্থানের একরকমের প্রতিক্রিয়া, প্রতিফল, নাকি নতুন করে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে যার কারণে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এর মধ্যে ডক্টর এম কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। প্রফেসর কবির হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে আছেন আয়েশা দেওয়ান, তিনি প্রযুক্তিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক। আয়েশা, আপনাকেও স্বাগত। ডক্টর কবির হাসান, আপনাকে দিয়ে শুরু করি। বাংলাদেশের ঘটনাবলীর উপরে নিশ্চয়ই আপনার নজর আছে, দেখছেন। বাংলাদেশের ঘটনা এখন শুধুমাত্র বাংলাদেশের খবর বা বিষয় না, বলা যেতে পারে এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবেও নানা রকমের গুরুত্ব বহন করে। অভ্যুত্থান পরবর্তী যা কিছু আমরা দেখেছি, এখন যা দেখছি, গত কিছুদিনে যা কিছু ঘটেছে, তাতে করে অনেক রকমের আশঙ্কার কথা আমরা শুনি। আমি মোটা দাগে শুরুতে আপনার কাছে জানতে চাইব যে এই সব কিছু দেখে, চলমান পরিবেশ পরিস্থিতি দেখে, বিভিন্ন পক্ষের ভূমিকা দেখে, বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতের যে ভূমিকা, তাতে করে আমরা কতটা উদ্বিগ্ন, কতটা স্বস্তি বা কতটা নিশ্চিত হতে পারি যে বাংলাদেশ সঠিক পথে আগাচ্ছে? দেখুন, আমি গত কয়েকদিন যাবৎ দেশের বাইরে আমি ঘোরাঘুরি করছি। আমি অতটা ওয়াকিবল নাই, কিন্তু যেহেতু আমার যোগাযোগ করা হয়েছে, আমি কিছুটা পড়ার চেষ্টা করছি বাংলাদেশে কি হচ্ছে। এই মুহূর্তে এখন আমি ঢাকায়, অ্যাকচুয়ালি আমি আজকে ফিরে যাব আমেরিকাতে। তো এই একটা জিনিসটা অবশ্য দুঃখজনক, এই যে মানে আগস্ট পরবর্তী বিপ্লবের পরে মানে ইন্ডিয়ার জন্য তো একটা বিরাট রাজনৈতিক মানে পরাজয় বলবো। এবং ইন্ডিয়া বিভিন্নভাবে সেই ইগো যেটা আছে আর কি, তাদের পরাজয়টা মেনে নিতে পারছে না এবং তারা চাচ্ছে যে কোনো পদ্ধতিতে ওরা বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। যে আমি একটা শহরে জন্ম, কুমিল্লা শহরে, আমি যে শহরে জন্ম সেখানে 50-50 হিন্দু মুসলমান। আমার ডিএনএতেই, আমাদের চিন্তাধারায় আমি কখনোই এই যে সাম্প্রদায়িক ব্যাপারটা আমি কখনো দেখিনি। আমি কখনোই আমাদের মধ্যে কোনো, আমরা হিন্দুদের পূজায় যেতাম, ওরা আমাদের ঈদের মানে অনুষ্ঠানে আসতো। এই ঘটনাগুলো কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ইন্ডিয়া এবং তাদের মানে দেশীয় চক্রদের মাধ্যমে এটা অস্থিতিশীল একটা পরিস্থিতি করার সৃষ্টি করছে। এই যে চিন্ময় সাহেবের কথা বলছেন, আমি তার মধ্যে একটু জানার চেষ্টা করছি। ওনার একটা বিতর্কিত লোক, উনি কি হিন্দু সম্প্রদায়? ডক্টর কবির হাসান, আমরা ইসকনের বিষয়টাতে আলাদা করে আলোচনা করব। আমি এই পর্যায়ে আপনার কাছে শুধু জানতে চাইব যে ভারতের একটা বড় পরাজয়, ব্যর্থতা, রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক, এবং যেভাবে 16 বছর ভারত বাংলাদেশকে গ্রাস করে রেখেছিল, একচেটিয়া একতরফা সকল সুবিধা তারা নিচ্ছিল আওয়ামী লীগ সরকারের মাধ্যমে, সেটি হাতছাড়া হয়ে যাওয়াতে তারা একরকমের
উন্মাদনায় ভুগছে, এক রকমের মানে পাগলামি শুরু করেছে, যতভাবে সম্ভব বাংলাদেশে অস্থিরতা তৈরি করে সেই পরাজিত শক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এরকম অভিযোগ আমরা প্রতিদিনই শুনি বিভিন্ন মহলের কাছ থেকে, রাজনৈতিক দলের কাছ থেকে, ব্যক্তিদের কাছ থেকে। তার মানে হচ্ছে ভারত বাংলাদেশকে অশান্ত করে রাখবে, আর বাংলাদেশের কি সেই সামর্থ্য নাই? বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় রকমের ঐক্য তৈরি হয়েছে যে ভারতের এই আগ্রাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদার স্বার্থ অক্ষুণ্ণ রাখার সেই শক্তিটা কি কাজে লাগাতে পারছি না আমরা? না, দেখুন, আমরা তো লাগাতে পারছি। এই যে চিটংয়ে যে ঘটনাটা ঘটলো, এই সহিংসতার কারণে একজন মুসলমান আইনজীবী মারা গেলেন, এই ঘটনা যদি আপনি ইন্ডিয়াতে ঘটতো তাহলে আরো কতজন হত্যাকাণ্ড হতো। কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ অনেকটা ঐক্যবদ্ধ, আমি বলবো, এইটাকে মানে ফ্লেয়ার আপ করতে দেয়নি, তাই না? এই ঘটনা, কারণ ইন্ডিয়া তো চাচ্ছে যে বাংলাদেশে একটা মানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য। এবং তাদের একটা, আমার কেন জানি মনে হচ্ছে, আমি কিছুদিন আগে একজন মিলিটারি স্ট্র্যাটেজির সাথে আলাপ করছিলাম, ইন্ডিয়া চাচ্ছে কোনোভাবে বাংলাদেশে এই কনটেক্সটে, যেহেতু আপনি যেটা বলেছেন রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক পরাজয়, এবং সেই সুযোগটার কাজে লাগিয়ে যে চিকেন নেকের প্রবলেম যেটা আছে আমাদের নর্থ ইস্ট রিজনে, 12 মিলিয়ন মানে হিন্দু যারা এখানে আছেন, তাদেরকে দিয়ে তারা যে রাশিয়া যেটা ইউক্রেনে করেছে, ডনেটস্ক এবং ইস্টার্ন রিজনে তাদের রাশিয়ান ভাষাভাষী এবং ধর্মীয় গোষ্ঠীকে আলাদা করার চেষ্টা, তারা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে যে চিকেন নেকটা ওদের আন্ডারে চলে যায়, যে থ্রেটটা ওরা বারবার চাচ্ছে চায়না থেকে, যে কোনোভাবে যে কোনো কিছু হয় তারা নর্থ ওয়েস্ট রিজনকে নর্থ ইস্ট থেকে আলাদা করে নিতে পারবে। এটা একটা ব্যাপার আমাকে উনি বলেছেন, এই কনটেক্সটে কাজে লাগাতে পারে কিনা এবং সেই সুযোগটা খুঁজছে কিনা। সেকেন্ড আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশ আমেরিকাতে যে এখন নতুন গভর্নমেন্ট আসলো, ট্রাম্প আসবে আর কি, তুলসী গাবাদ বলে এক মহিলা, ডিএনআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের, ওনাকে ট্রাম্প প্রপোজ করেছে। এবং উনি যদি ইয়া হন, সেটা আমাদের জন্য আরেকটা মানে বিপদের কারণ বা একটা শঙ্কার কারণ থেকে যায়। কারণ এই ভদ্রমহিলা, ওনার মা ধর্মান্তরিত হিন্দু এবং ইসকনের একজন মানে কট্টর মানে অনুসারী, এবং নট অনলি দ্যাট, আরএসএস ও মোদির সাথে ওনার ভালো সম্পর্ক আছে। এবং তুলসী গাবাদের যে বক্তব্যগুলো আপনি দেখবেন, এবং রিসেন্টলি যে টুইটটা হয়েছে ইলেকশনের আগে, যে বাংলাদেশের যে মাইনরিটির যে মানে ওদের উপর অত্যাচার করা হচ্ছে, এর পিছনে তুলসী গাবাদের এবং আমেরিকানতে যারা মানে যারা উগ্রবাদী হিন্দু, আওয়ামী লীগের যারা সহচর, তারা কিন্তু এটাকে অনেকটা সাহায্য করছে আর কি। দুটো ব্যাপার আমার জন্য একটা সংখ্যার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, যেটা আমি ভয় করছি, যেটা ফ্লেয়ার আপ করে ওদিকে যায় কিনা। জি জি, না, আমি বলছি যে ইন্ডিয়া যে অপপ্রচারটি চালাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমরা বাংলাদেশে থেকে জানি যে এই কথাগুলো একেবারেই মিথ্যা। ইন্ডিয়ার সরকার, ইন্ডিয়ার সরকারি দল, ইন্ডিয়ার গণমাধ্যম সবাই একচেটিয়া জঘন্য সব মিথ্যাচার করছে বাংলাদেশ সম্পর্কে, হিন্দুদের সম্পর্কে। কিন্তু আমরা কি পারছি না আমেরিকা সহ গোটা বিশ্বকে এটা জানাতে যে ওরা যা বলছে এগুলো সব মিথ্যাচার, এগুলোর পেছনে মানে অসৎ উদ্দেশ্য আছে এবং বাস্তবতা হচ্ছে এরকম? না, দেখুন, ডেফিনেটলি আমাদের ইউনিস গভর্নমেন্ট তো বারবারই, উনি তো ঐক্যের ডাক দিয়েছেন, উনি বলেছেন যে তোমরা আসো, উনি ওনার মতো করে চেষ্টা করে যাচ্ছেন। এখন আমাদের গভর্নমেন্টের যে ইয়াটা মানে একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে সবকিছু যাচ্ছে প্রতিদিনই, শুধু তাই না, ইসকন মানে এই এক জায়গায় প্রত্যেকটা জায়গায় আজকে এই আন্দোলন, কাজকে ওই আন্দোলন, কাজকে এই আন্দোলন, এতগুলো জিনিস একসাথে, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা তো শেখ হাসিনার রেখে যাওয়া ইনফ্রাস্ট্রাকচার, এই সব কিছু মিলিয়ে এই গভর্নমেন্ট এই পরিবর্তিত পরিস্থিতিতে যতটা করার চেষ্টা করছে, কিন্তু তাদের আরও সক্রিয় হওয়া দরকার। তাদের অ্যাম্বাসিগুলোতে সেই প্রচার ওরা করছে, কিন্তু আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিব যে বাংলাদেশের আপামর জনতাকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই ফাঁদে মানে পা দিচ্ছে না, তার একটা সাম্প্রদায়িক মানে দাঙ্গা এখানে সৃষ্টি করছে না। কারণ এইটাই চাচ্ছে ইন্ডিয়া, এবং এইটা অস্থিতিশীল করে এই গভর্নমেন্টকে যাতে ফেল করা যায়। কিন্তু শেখ হাসিনাও এরকম কিরকম আমি জানি না, মানে বাচ্চা মানুষের মধ্যে যে সমস্ত, আমি জানি না এগুলো কি ওরই টুইট কিনা বা ওরই ভিডিও কিনা, যে সমস্ত কথাবার্তা বলছেন, এমন করে তো উনি বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে পারবেন না। যে মহিলাকে দেশ থেকে বেরিয়ে যেতে হয় মানে ছাত্র জনতার আক্রোশের মুখে, সেই মহিলা কি করে মানুষের মন আবার জয় করবেন,
তারও একটা আসলে একটা রেসপন্সিবিলিটি নিয়ে একটা কাজ করা দরকার। এইভাবে উনি ক্ষমতা আসতে পারবেন না, উনি আসলে ওনাকে নিয়মতান্ত্রিক ভাবে আসতে হবে। এটা আমাদের জন্য একটা দুঃখজনক। আরেকটা দুঃখজনক ব্যাপার যে ইন্ডিয়া ওকে ফেসিলিটেট করছে, তাই না? এটা ইন্ডিয়ার মাটিতে বসে সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে পারে না। ইন্ডিয়ার মিডিয়া, ইন্ডিয়ার রাষ্ট্রযন্ত্র, এটা কিন্তু আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে স্ট্রংলি আসলে এটা কন্ডেম করা দরকার। আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাচ্ছি আমি শেষ করার আগে, এই প্রথমবার আমি দেখলাম যে ইন্ডিয়ান ফরেন বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যে বিবৃতি দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট তার প্রতি উত্তর দিয়েছে। গত 15 বছরে এই ধরনের কোনো কিছু আমি দেখিনি বা তো আমি আমার চোখে আসেনি। এই যে একটা স্ট্যান্ড নেওয়া, এই স্ট্যান্ডের পিছনে কিন্তু আমাদের সরকার এতটা উইক না। এটা সরকারের পিছনে ছাত্র জনতার যে একটা অভিমত, মানুষের আবহাওয়া যে একটা এখনো আশীর্বাদ এবং তাদের একটা সমর্থন আছে, এই জিনিসটা কিন্তু ইন্ডিয়া লক্ষ্য করছে। কিন্তু বারবার একটা ছেলে খেলামি করছে ইন্ডিয়া, এই ছোটখাটো ব্যাপার উইদাউট ভেরিফাইং দি ফ্যাক্ট। এবং শুধু তাই না, পশ্চিমবঙ্গে জানেন যে বিজেপির যে নেতৃত্ব, এই শুধু ছোট ঘটনা যেগুলোকে আমি করছি না এনিথিং, কিন্তু যেভাবে আমরা হ্যান্ডেল করছি সো ফার, আমি বলবো যে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের আপামর জনগণ আসলে একটা ভালো পরিপক্কতা পরিচয় দিয়েছে। কারণ বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক দেশ ছিল না, কখনো হবেও না। কারণ এখানে আমাদের ডিএনএ তে নাই। আসলে আমাদের ডিএনএ তে একসাথে বড় হওয়া। আমি আমার জীবন দিয়ে বলতে পারি, আমি 60+ ইয়ার্স ওল্ড, একসাথে আমি কুমিল্লায় বড় হয়েছি। আমি কখনো এটা দেখিনি যে এই ধর্মের ভিত্তিতে কারোর সাথে জমি জমা নিয়ে অন্য সংঘাত আছে, প্রেম ভালোবাসা বিয়ে এগুলো নিয়ে এগুলো হয়েছে, কিন্তু নট বিকজ অফ দিস। এই যে হিন্দু মাইনরিটির ব্যাপারটাই, মাইনরিটি ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের ছাত্ররাও কিন্তু অনেকটা সজাগ। আমি আশা করি ওরা আরো ঐক্যবদ্ধ হবে। এবং সার্জিস আলম বা ওদের নেতৃত্ব বলেছে আবার আমাদেরকে আরেকটা বিপ্লব, আমাদের একসাথে থাকতে হবে যাতে এই ধরনের কনস্পিরেসিগুলোকে আমরা ঠেকা দিতে পারি। এই জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে। জি, আশা দেওয়ান, আমি মৌলিক প্রশ্নটা আপনাকে করি প্রথমে। গত 3 মাসে যা কিছু হয়েছে, এখন যা কিছু হচ্ছে, তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে পরাজিত শক্তি ভারত, কিন্তু আমরা পেরে উঠছি না। পেরে না ওঠার ক্ষেত্রে সরকারের ভূমিকা সমালোচনা আছে যে তারা কঠোর হস্তে সব কিছু দমন করছে না। এই যে কথায় কথায় লোকজন মাঠে নেমে যাচ্ছে, সংঘর্ষ হচ্ছে, মারামারি হচ্ছে, ছাত্ররা, শ্রমিকরা, রিক্সাওয়ালারা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একেবারে বিনা বাধায় যে কেউ রাস্তায় নামতে পারছে, জনজীবন বিপন্ন করতে পারছে, নিরাপত্তা বিঘ্নিত করতে পারছে, মারামারি করছে, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ক্ষেত্রে এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কেন সরকার কঠোর না? সরকারের জবাব হচ্ছে যে স্বৈরাচারী সরকার পুলিশকে যেভাবে ব্যবহার করেছে আমরা সেভাবে ব্যবহার করব না। কিন্তু পুলিশকে তো বৈধভাবে, আইনগতভাবে ব্যবহার করতে হবে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেখানে সরকার দুর্বল কিনা, বা এই দুর্বলতার সুযোগে পরাজিত শক্তি এবং ভারত পরিস্থিতি তৈরি করে তার স্বার্থ হাসিল করার চেষ্টা করছে কিনা, সেখানে সরকারকে কি আপনি খুব দায়িত্বশীল মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি পুরো এখানে অনেকগুলো ব্যাপার আপনি আলোচনায় নিয়ে এসছেন একটা দীর্ঘ প্রশ্নের মাঝখানে। পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমাদের যে এই গণ অভ্যুত্থান হলো কিংবা আন্দোলন হয়েছে, সেটার আফটার এফেক্টসটা কি হচ্ছে, যে এই 90 দিন কিংবা 3 মাস পেরিয়েছে, আমরা কিভাবে দেখছি মানুষের আশা প্রত্যাশার সাথে কতখানি সামঞ্জস্য আছে, কিংবা যারা সাধারণ মানুষ আন্দোলনে গিয়েছিল, সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করেছে, তাদের এই মুহূর্তে অনুভূতিটা কি, কিংবা আপনি যেটা বললেন যে সরকারের সেখানে দুর্বলতা কতখানি, কিংবা সরকার কতখানি সফল হতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তো আমি কয়েকটা পয়েন্ট করে ব্যাপারটাকে বলতে চাই। একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা প্রথমেই এসছে, যে আপনি যেটা বললেন যে যখন যেই চাচ্ছে রাস্তায় নেমে যাচ্ছে, আন্দোলন করছে, যার যেভাবে মন চাইছে প্রতিবাদ, মারামারি, ভাঙচুর, আগুন জ্বালানো, সবকিছুই। হ্যাঁ, খুব ডিস্ট্রাকটিভ একটা সিচুয়েশন। আমি নিজে গত এই পুরো মাসই, নভেম্বরের প্রথম থেকে অক্টোবরের প্রথম মাঝামাঝি থেকে আমি বাংলাদেশে ছিলাম পারিবারিক কারণে, এবং সেই সময় আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে একজন সাধারণ মানুষ হিসাবে, আমি এখানে রাজনৈতিক বিশ্লেষণ যদি ছেড়েও দেই, যে আমি একজন বাংলাদেশি নাগরিক কিংবা আমি দেশে গেছি, আমার গত 2 বছর আগের সময় যাওয়ার এবং এই সময় যাওয়ার মধ্যে আমি একটা বিরাট পার্থক্য অনুভব করেছি আমার নিজের এলাকাতে।
এবং যেগুলো ধরুন বাংলাদেশের আপনি অভিজাত এলাকা বলে আপনি নির্ধারণ করেন, সেরকম জায়গায় পর্যন্ত রাতে যেখানে হয়তো আমরা আগে বেরিয়ে একদম আমার নেক্সট ডোর যেতে পারতাম হেঁটে, সেখানেই আমাদেরকে বলা হচ্ছে যে না, এখানে সকালবেলায় একটু অন্ধকার থাকলে হাঁটতে বের হওয়া যাবে না, এ করবে না, কারণ রাহাজানি হচ্ছে, অনেক বেশি হাইজ্যাক হচ্ছে রাস্তায়, এবং আমাদের দেখা যাচ্ছে যত্রতত্র আশেপাশেই আমরা প্রত্যেকদিন ডাকাতির ঘটনা শুনছি। এটা একটা যে মেন্টাল স্ট্রেস, এবং সাধারণ যত মানুষের সাথে আমার এই সময়টাতে আলাপ হয়েছে, প্রত্যেকেরই একই কথা, দেশের অবস্থা খুব একটা ভালো না, সাবধানে এখানে যেও, সাবধানে ওখানে যেও। এই কথাগুলো কিন্তু আমি গত বছরও শুনিনি, সত্যি সত্যি যে, এবং মানুষের মধ্যে এই কথাগুলো মানুষ যে বলছে, এটা কিন্তু প্রচন্ড একটা হতাশা, দুঃখবোধ নিয়ে বলছে, যেই আশা নিয়ে 3 মাস আগে মানুষ রাস্তায় নেমেছিল, সেই আশাটা এখন আর তাদের মধ্যে নেই। তারা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড ইন সেন্স, এখন অনেকেই বলবেন যে হ্যাঁ, স্বল্প দিনের সরকার, সেজন্য আমাদেরকে সময় দিতে হবে। সময় দেওয়ারও অনেকগুলো নিয়ম আছে, যেটা আমি যেমন রাস্তায় লক্ষ্য করেছি যে আমাদের ল অ্যান্ড অর্ডার, ট্রাফিক নেই রাস্তায়, গাড়ির কোনো মানে একেবারেই যেমন ইচ্ছে তেমন ভাবে চলছে, আপনার পুলিশের কোনো অ্যাক্টিভিটিস নেই, যেটা আপনি বলেন। শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও আমি দুটো বড় শহরেই একই অবস্থা দেখেছি। এবং মানুষের দৈনন্দিন সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু অনেক বেশি দুর্বিষহ হয়ে গেছে। তো এই ব্যাপারটাই সবচেয়ে বেশি কনসার্নিং আমার কাছে মনে হয়েছে, যে সরকারের সেখানে একটা অনেক বড় দায়িত্ব নেবার আছে, যেটা তারা নিচ্ছেন না। তারা যেই কারণগুলো দেখিয়ে এই দায়িত্বটা থেকে পিছিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আমার কাছে খুব গ্রহণযোগ্য নয়। দেশের ভেতরে কিংবা পরাশক্তি থেকে আমাদের যতই প্রেশার আসুক, কিংবা এই যে ছাত্ররা কিংবা যাদেরকে আপনি আন্দোলনের অগ্র ভূমিকা পালন করেছে, তাদের এখনকার ভূমিকাটা কি হওয়া উচিত? কেন ছাত্ররা আজকে আমাদের এডুকেশন ইনস্টিটিউট গুলো যে দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে, আজকে ছাত্ররা এই কলেজ ভার্সেস এই কলেজ, এই যে মারামারি শুরু হয়েছে, জিনিসপত্র লুটপাট হচ্ছে, এটা কাদের ক্ষতি হচ্ছে? সব তো আমাদেরই ক্ষতি হচ্ছে। এবং বাবা মারা এখন একটা পর্যায়ে মানে শঙ্কার মধ্যে থাকছে যে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি, পড়াশোনা কি হবে। আন্দোলন, প্রতিবাদ ছাত্ররা সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে আমাদের ইতিহাসে, কিন্তু সেটা একটা সময়ের মধ্যে এবং একটা গণ্ডির মধ্যে তারা কাজ করেছে। আপনি যখন অনেক অপরিপক্কভাবে অনেক বেশি ক্ষমতা কারো কাছে ছেড়ে দেবেন, তখন সেটার একটা ব্যাড সাইড এফেক্ট আমাদেরকে নিতে হয়, এবং সেটাই কিন্তু আমার মনে হচ্ছে দেশ এই মুহূর্তে ভোগ করছে। আপনি যদি ছাত্রদের উপর একেবারে কাদের কাছে আমরা ক্ষমতা ছেড়ে দিচ্ছি, আমরা কাদের কাছে ক্ষমতা ছেড়ে দিচ্ছি? আন্দোলনকারীদের কাছে, ছাত্রদের কাছে, জনগণের কাছে? আমার দেখে মনে হয়েছে যে আমরা ছাত্র বলবো না, শুধু ছাত্রর সাথে সাথে এবং ছাত্র নামধারী বিভিন্ন দলের প্ল্যাটফর্ম থেকে যারা কাজ করছে কিংবা করতে চাচ্ছে, উদ্দেশ্য সাধন করছে, তাদের সবার কাছেই আমরা সারেন্ডার করে দিয়েছি। সাধারণ মানুষ কিন্তু সারেন্ডার করেনি। সাধারণ মানুষ বারবারই বলছে একটা কথা, যে আমরা ছাত্রদেরকে কোটা বিরোধী আন্দোলন কিংবা সরকার পরিবর্তনের জন্য সাপোর্ট করেছি, কিন্তু তাদেরকে আমরা প্রতিদিন রাস্তায় এইভাবে আন্দোলন করতে দেখতে চাই না। এবং প্রতিদিনই একই কনসার্ন, সবার কথাই এক, যে আমাদের ভবিষ্যৎ কি হবে, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ এখানে কি হবে, এবং আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন আমরা একটা শঙ্কার মধ্যে থাকছি। তো এই যে মেন্টাল পিসটা সাধারণ মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে, সেটা দায়ভার তো জনগণের উপর কিংবা আন্দোলনকারীদের উপর, কিংবা আমরা কনস্পিরেসি যারা করছে, সেটা দেশের ভেতরেও হচ্ছে, বাইরে থেকেও হবে। সেটা ভীষণভাবে এক্সপেক্টেড। যখন এই ধরনের গণ অভ্যুত্থান ঘটে, তখন আমরা জানি যে পরাশক্তিরও একটা ইনফ্লুয়েন্স থাকবে এখানে, এবং দেশের মধ্যেও কিন্তু অনেক গ্রুপ আছে। আমরা এই যেটা মিস্টার কবির বললেন, যে বাংলাদেশের হিস্ট্রি, বাংলাদেশ কেন আমরা স্বাধীন হয়েছি ৭১-এ, আমরা কেন ৫২ সালে ভাষা আন্দোলন করেছি, আমরা নিজেদেরকে বাঙালি জাতি হিসাবে আইডেন্টিফাই করেছি, নট অ্যাজ এ মুসলিম নেশন। আমরা মেজরিটি মুসলিম পপুলেশনের দেশ, কিন্তু আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জাতিসত্তা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ধর্মের প্রাধান্য আমরা দেইনি। প্রত্যেকেই যার যার ধর্ম পালন করছে এবং করেছে বিগত দিনে। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি সেভাবে। তো এই যে বললাম যে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নটা, আমি বলতে চাই যে এটা সরকার অবশ্যই অন্য কারো উপর এটা দায়ভার চাপাতে পারেন না। এটা সরকারকে ভীষণ স্ট্রংলি এই ব্যাপারটাকে রিট্রাইভ করা উচিত এবং দেশে এই ব্যবস্থাটাকে আনা উচিত। এটা একটা পয়েন্ট।
আইন শৃঙ্খলা ডিলিং, যেটা আমি বলবো, আরেকটা পয়েন্ট আপনাকে যাই, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করেন, কিন্তু আমি জাস্ট কয়েকটা ভাগ করে বলছি, যেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সরকারকে দায়িত্ব নিতে হবে, এটা আপনি ছাত্র কিংবা জনতার উপর ছাড়তে পারেন না। 2 নম্বর হচ্ছে যে আপনার যে ইমেচিওর ডিলিং, যে আমরা অনেক জায়গাতেই দেখছি যে দেশের ভেতরে কিংবা পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও আমরা আমাদের সব পার্শ্ববর্তী দেশের সাথে, ভারত আমাদেরকে এতদিন ধরে ডমিনেট করেছে, আমরা তাদেরকে ডমিনেট করতে দেব না, কিন্তু সেটার খুব সুন্দরভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদেরকে এগোতে হবে, এবং সেটার জন্য আমাদের যে আন্তর্জাতিক সাপোর্ট দরকার, সেই জায়গাগুলোতে আমাদের নিজেদেরকে শক্ত করতে হবে, ইন্টারনাল ফোর্স গুলোকে সেখানে দাঁড়াতে হবে। প্রতিদিন আমরা রাস্তায় নেমে আন্দোলন করে চিৎকার করে কিন্তু এখন আর সেটা করার সময় নয়। এখন হচ্ছে আমাদেরকে ডিপ্লোম্যাটিক ভাবে এবং আমাদের নিজস্ব কাজের মধ্যে দিয়ে আমাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে। তো আমার মনে হয় সেখানে আমরা অনেকখানি এখনো ম্যাচিওর ভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করছি না। আমি ইসকনকে পয়েন্ট আউট করতে পারি, আমি জামাত শিবিরকে করতে পারি, আমি অনেক মৌলবাদী গ্রুপ এখন চাঙ্গা হয়ে উঠেছে দেশে, যেগুলো আমরা যখন বড় হয়েছি কিংবা আমরা এই গত 40 বছর দেশের বাইরে থেকেও আমরা কিন্তু শুনিনি এদের অ্যাক্টিভিটিস এর কথা। এবার যে আমি যত গ্রুপ দেখেছি, এবং গ্রামে গঞ্জেও যেভাবে মৌলবাদ বেড়েছে, সেটাকেও যদি আমরা দেখি, দুদিক থেকেই ধর্ম নিয়ে রাজনীতির চর্চাটা আমাদের দেশে আগে যেভাবে আমরা প্রশ্রয় দিইনি, এখনো আমরা দেব না। তো এটা আমাদেরকে খুব ম্যাচিওর ভাবে হ্যান্ডেল করতে হবে, যেটা আমরা দুজনেই বলছি যে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে ধর্ম আমাদের রাজনৈতিক চর্চাকে ইনফ্লুয়েন্স করতে পারে না। 3 নম্বরে হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, যেটা আমি বললাম, শুধু ভারতের সাথে নয়, এই যে আগামী সরকার নিয়ে তুলসী গ্যাবার্ডকে নিয়ে যে শঙ্কা প্রকাশ করেছেন যে ট্রাম্প সরকার আসলে, এটা অনেক প্রোপাগান্ডাও হচ্ছে। আমার মনে হয় না যে একটা ট্রাম্প এসেই বাংলাদেশের পরিস্থিতি পুরো বদলে দিতে পারবে কিংবা বদলানো তার পক্ষে সম্ভব, কিন্তু এই ধরনের যে প্রোপাগান্ডা মেশিন চলে কিংবা অনেক কিছু হয়, ডিপ্লোম্যাসিতে আমেরিকার স্ট্যান্ড, সেটা ডেমোক্রেট আসুক কিংবা রিপাবলিক আসুক, তারা কিন্তু নিজেদের স্বার্থ চিন্তা করেই আমাদের সাথে সম্পর্ক রক্ষা করবে। সেখানে খুব বড় রদবদল আমরা দেখব না, কিন্তু আমাদেরকে আমাদের দিক থেকে এমন ভাবে ডিপ্লোম্যাটিক রিলেশন সেট করতে হবে যে আমেরিকার যেই সরকারই আসুক, আমাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আমাদের নিজেদের স্বার্থের জন্যই আমাদেরকে রক্ষা করতে হবে। আর সবচেয়ে শেষে বলবো, যেটা এই যে ইন্টারনাল গ্রুপের কথা বললাম, মৌলবাদী হোক, সেটা ইসকন হোক কিংবা যে কোনো ধর্মের প্ল্যাটফর্ম থেকে যারা উঠে আসবে এবং সেটা নিয়ে রাজনীতিকে ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করবে, সেটাকে আমাদের সরকারকে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক এবং নির্বাচনের পরে যে সরকার আসবে, সকলকেই ভীষণ রকমের অ্যালার্ট থাকতে হবে। কারণ আমরা চাই না যে আমরা 15 বছরের আগ্রাসন থেকে বেরিয়ে, ভারতের আগ্রাসন থেকে বেরিয়ে আবার আমাদের আশেপাশে অনেক দেশকেই আমরা দেখছি, পাকিস্তান, আফগানিস্তান, বহু অস্থিতিশীল দেশ দেখছি, তাদের মতো একটা দেশে আমরা পরিণত হই। আমাদের যুব সমাজ অনেক স্বপ্ন নিয়ে, সাধারণ মানুষ অনেক স্বপ্ন নিয়ে এই 53 বছরের যে স্বাধীনতা, সেটাকে সুরক্ষা করবার জন্যই কিন্তু এই জুলাইয়ের আন্দোলন করেছে। তো সেটা যাতে নষ্ট না হয়। জি, আমি ফিরবো আপনার কাছে। ডক্টর কবির হাসান, মানে দেশি এবং বিদেশি যেসব অপশক্তি এবং যেসব অপতৎপরতা, যার কারণে পরিস্থিতি এমনটা দাঁড়িয়েছে, সেই জায়গায় সরকার ব্যর্থ হচ্ছে, সামাল দিতে পারছে না, কারণ গোটা রাষ্ট্রের মধ্যেই তাদের মানুষ লুকিয়ে আছে, ফলে তাদেরকে নিয়ে এই কাজ করাটা খুব কঠিন। এইখানে তো দরকার ছিল একটা জাতীয় ঐক্য। আপনি জানেন যে আজকে বিএনপির একটি প্রতিনিধি দল মহাসচিবের নেতৃত্বে তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন। সেখানে বিএনপির মূল কথা, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষার জন্য, জননিরাপত্তা নিশ্চিত করার জন্য, ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সকল দলের সাথে আলোচনা করে একটা জাতীয় ঐক্যমত করা। জাতীয় ঐক্যমত ছাড়া আমরা এই অপশক্তিকে রুখতে পারবো না। কিন্তু গত 3 মাসে সরকারের দিক থেকে জাতীয় ঐক্যমতের কোনো চেষ্টা, কোনো উদ্যোগ, কোনো ইচ্ছা কি আপনি দেখেছেন? না, দেখুন, আমি এতটা হার্শ হব না ইউনূস গভর্নমেন্টের যে পরিস্থিতিতে ইউনূস গভর্নমেন্ট ক্ষমতা এসেছে, যেভাবে ওরা তাড়াহুড়ো করে একটা সরকার চালানোর চেষ্টা করছে। ল অ্যান্ড অর্ডার কথা আপা বলেছেন, আমি এগ্রি করি, কিন্তু ল অর্ডার তো সরকারের দায়িত্ব, কিন্তু সরকার তো মেশিনারি থাকতে হবে, তাই না? যে এই পুলিশ যারা আসলে ল অ্যান্ড অর্ডারের মূল রক্ষা করার কথা, সে পুলিশ বাহিনী তৈরি করেছে আওয়ামী লীগ, তাই না? অনেকে বলে এটা আওয়ামী পুলিশ বাহিনী।
এখন শেখ হাসিনা পালিয়ে গেছে, অনেক পুলিশ এখনো যারা উচ্চপদস্থ তারা তাদের মানে চাকরিস্থলে এসে জয়েন করেনি। যে স্ট্রাকচার দিয়ে তো আপনি ল অ্যান্ড অর্ডার ইয়ে করবেন, মানে সামাল দিবেন, সেই জায়গায় আর্মিকে নামাতে হচ্ছে, তাই না? ওদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হচ্ছে। আর্মিকে যে আমি কথাটা যেটা বলবো যে হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার মানে নিচে নেমে গেছে, দ্যাটস ঠিক, কিন্তু গভর্নমেন্ট কিন্তু ট্রাই করছে না, সেটা কিন্তু ঠিক না। গভর্নমেন্ট আর্মিকে নিয়ে এসেছে ম্যাজিস্ট্রেট পাওয়ার, সেটারও আমি এটার পক্ষে না, কিন্তু এটা যদি না হতো, চিটগাংয়ে যে ঘটনা, যে একজন মুসলমানকে মারা হয়েছে, এতে যেভাবে ফ্লায়ার হাফ করতে পারতো, আমি বলবো যে আইনশৃঙ্খলা বাহিনী একটা ম্যাচুরিটির পরিচয় দিয়েছে ঘটনার, কারণ এই ঘটনা কিন্তু অন্যদিকে মোড় নিতে পারতো। সেই ক্ষেত্রে আমি ওদেরকে আমি মানে কিছুটা সাধুবাদ আমি ডেফিনেটলি দেই। অফকোর্স না, তারা পুরোপুরি না। সেকেন্ড জিনিস যে কথা বললেন, যে ডিপ্লোমেসির কথা বললেন, ইউনুস গভর্নমেন্ট, ইউনুস আসলে আমাদের একটা শক্তি। এই কারণে আপনি জানেন যে ইউরোপিয়ান 27 যে 7টার ঢাকায় আছে, 20টা আছে নয়াদিল্লিতে, সে 20 জন ওরা প্রতিনিধি বাংলাদেশে আসছে ইউনুসের সাথে আলাপ করার জন্য কিভাবে বাংলাদেশের বিপ্লবকে সফল করা যায়। আমি বলবো যে তাদের মধ্য থেকে তারা চেষ্টা করে যাচ্ছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, যে কথাটা 76% সবসময় কিন্তু আন্দোলন নগর ভিত্তিক আন্দোলন হয়। 76% অফ আওয়ার পপুলেশন যারা গ্রামে থাকে, তাদের সাথে কিন্তু এই ছাত্র জনতা যে বিপ্লবের খুব একটা কানেকশন নেই। আপনাকে ওদের মধ্যে এইটা ছড়াতে হবে। এটা ছড়ানোর জন্য যে সময়টা দরকার, এই সময়টা তো দিতে হবে। 15 বছরে, শুধু তাই না, স্বৈর শাসন না, 15 বছরে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে গেছে। কালকে আমি বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম একটা বক্তৃতা দেওয়ার জন্য, সেখানে গভর্নরের সাথে আলাপ হচ্ছে যে এই ব্যাংকিং সেক্টর 85% টাকা সরকারের মানে সহযোগিতায় দেশ থেকে ওরা বের করে নিয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় যেখানে আপনি মানে ধ্বংস করে গেছে, সেখানে এত তাড়াতাড়ি আমরা মানে সুফল আশা করবো সেটা আমি ভাবতে পারি না। সময় দিতে হবে। আওয়ামী লীগ বিএনপি তাড়াহুড়ো করছে ইলেকশন দেওয়ার জন্য। ইলেকশন দিলে এই সমস্যার সমাধান হবে না। এই রাজনৈতিক গভর্নমেন্ট যদি আওয়ামী লীগ যেটা করেছে, এখন যদি ইলেকশন দেয়, যদি সংস্কার না করে, এই বিএনপি আওয়ামী লীগের মতোই হবে, তাহলে আমাদের আর কি লাভ হলো? এটা অনেকে বলে যে বিএনপি আওয়ামী লীগের মতো হবে, কিন্তু এই পরিবর্তিত বাস্তবতায় সেটা হওয়ার সুযোগ আছে কিনা, তারা করবে কিনা, করলে পরিণতি কি হবে সেটা তারা জানে কিনা, যেই পরিণতি আওয়ামী লীগের হয়েছে। কিন্তু আপনি যখন সংস্কারের নামে বিলম্ব করবেন, সেই সুযোগেই তো অপশক্তি আরো বেশি মাথাচাড়া দেবে। এই ব্যাপারে আমি আপনার সাথে একমত। এই কথাটা আমি কালকে শুনে এসেছি যে ইমান আর্থিক খাতে যে সংস্কারের কথা বলা হচ্ছে, যে জিনিসপত্র খুব স্লোলি আগাচ্ছে, যেই গতিতে আগানো দরকার ছিল সেই গতিতে আগাচ্ছে না, সেটা একটা শঙ্কার ব্যাপার। আমি আপনার সাথে একমত। কিন্তু আমাদেরকে মানে একটা ন্যারেটিভ সৃষ্টি করা দরকার। আমাদের ন্যারেটিভটা যদি নেগেটিভ হয়, সব জায়গায় ফেল হচ্ছে, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আগের মতো নেই, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এভরিথিং ইজ কারেক্ট। আপনি ন্যারেটিভটা কোন দিকে নিয়ে যাবেন? আপনি কি পজিটিভ দিক নিয়ে যাবেন না নেগেটিভ দিক নিয়ে যাবেন? কারণ একটা যখন বিপ্লব হয়, একটা যখন পরিবর্তন আসে, এখানে তো ভালো খারাপ মিলিয়ে, পজিটিভ নেগেটিভ মিলিয়ে, এখন আমি বলবো যে ঋণাত্মক আছে, আমি এগ্রি করি আপার সাথে, কিন্তু এটাকে আমার ন্যারেটিভটা পজিটিভ নিয়ে যাওয়ার জন্য আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। আমাদের সংস্কার কমিশনের কথাগুলো যেগুলো বলেছেন, এগুলোকে আরো তাড়াতাড়ি ওদেরকে আগানো দরকার আসলে। আর এই সংস্কার তো বাংলাদেশে 50 বছর ধরে অনেক ধরনের রিপোর্ট আছে, তাই না? আমার মনে হয় না আরো যদি ঠিক রাইট গ্রুপকে ওরা মানে ঠিক করে, এটা একটা যে সংস্কৃত অনুসার বলছেন, এটা কিন্তু একটা রিপোর্ট খুব তাড়াতাড়ি আসতে পারে। এটা কিন্তু স্লো গতিতে আগাচ্ছে, এবং এই সুযোগটাই কিন্তু অন্যরা কাজে লাগানোর চেষ্টা করছে, যে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, অথবা ভারতের যে পরাজয় সেটা মেনে নিতে পারছেন, তারা চেষ্টা করছে সেটাকে ইয়ে করার জন্য। কিন্তু আমি মনে করি যে মানে অন দি বেসিস এই পরিস্থিতিতে অবস্থা আরো খারাপ হতে পারতো, কিন্তু ছাত্র জনতা এবং গভর্নমেন্ট সবাই মিলে একটা খারাপের যে খারাপটা খারাপ হল সেটা থেকে একটু রুখে দিয়ে অ্যাটলিস্ট একটা স্টেবল পজিশনে আছে। কিন্তু অবস্থা ওভারঅল কিন্তু ভালো না, সেটা কিন্তু আমি স্বীকার করছি, কিন্তু তার মানে এই না যে আমরা তলিয়ে যাচ্ছি। জি, সেজন্য জাতীয় ঐক্যমতের কথা বলা হচ্ছে, যে সেই জাতীয় ঐক্যমত তৈরি করতে কেন পারছি না আমি শুনবো আপনার কাছে। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো।
ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন ডক্টর কবির হাসান এবং আয়েশা দেওয়ান। কবির হাসান, আপনার কাছে ছোট্ট করে শুনে আমি ইস্কনের বিষয়টাতে যাব। সেটি হচ্ছে যে জাতীয় ঐক্যমত্যের কথা বলা হচ্ছে, প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করে না, সেটা আমরা করতে পারছি না কেন? কারণ ঐক্যমত্য করার পথে বাধা কি এইটা যে বিএনপি বা রাজনৈতিক দলগুলো একরকম চাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্ররা একরকম চাচ্ছে, সরকার অনেকরা বিভ্রান্ত, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাহিদা অন্যরকম, তারা দৈনন্দিন জীবনের বিষয়গুলোকে প্রাধান্য দেয়, নির্বাচন সংস্কার তাদের কাছে কম গুরুত্বপূর্ণ, সব মিলে একটা ঐক্যের জায়গা তৈরি হওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? না দেখুন, এটা তো মাল্টিপল। এই প্রশ্নের উত্তর আমি টু বি অনেস্ট আমি এক কথায় বা অল্প সময় দিতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, যেই মানে শোষণহীন সমাজ গড়ার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই 50 বছরের ন্যারেটিভ যেভাবে এটা আগানো দরকার, সেই বঙ্গবন্ধু যে বাংলাদেশ স্বাধীন করেছেন সেই ডেমোক্রেসি, উনি ডেমোক্রেসিকে হত্যা করেছেন। ওনার কন্যা 15 বছরে বাংলাদেশকে একটা মানে অকৃতকার্য একটা রাষ্ট্রে পরিণত করেছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে ধ্বংস করে দিয়েছেন। সেই জায়গায় সেই ন্যারেটিভের পক্ষ থেকে যে ছাত্ররা এবং জনতা, এবার কিন্তু নট আর্মি, মিলে সে বিপ্লব করেছে, তাদের ন্যারেটিভটা হলো আমাদের একটা নতুন বাংলাদেশ গড়তে হবে। আমাদের ন্যারেটিভটা, আমাদের যে শোষণহীন বৈষম্য সমাজ আমাদের গড়ার যে প্রত্যয় ছিল, সেই প্রত্যয় আমাদের ফিরে যেতে হবে। এই কাজটা 30 দিনে হবে না, 100 দিনে হবে না। এখন এই কাজটা করার জন্যই এখন যে কথাটা আপনি বলেছেন ঐক্যমত্য কিভাবে হবে, প্রায় ন্যারেটিভ শুনি ধর্মভিত্তিক করা যাবে না। ধর্ম কি খারাপ জিনিস? ধর্ম কি মানুষকে খারাপ কিছু বলে? আপনি যদি ইন্টারনালি আপনি বিভিন্ন স্পোর্টস দ্বারা আপনি নিজেকে পরিচালিত করতে পারেন, এই ন্যারেটিভটা বোধহয় কিন্তু ঠিক না আসলে। যেখানে বাংলাদেশে, যেখানে আপনি জন্ম হওয়ার পরে আপনার কানে আজান দেওয়া হয়, আমি মার কাছে প্রথমে আরবি শিক্ষা করি কোরআন পড়ার জন্য, সেই ন্যারেটিভকে আপনি কিভাবে বদলে দেবেন? আপনি যে বাংলাদেশ আনফরচুনেটলি 71 এর পর থেকেও বাংলাদেশ শাসিত হচ্ছে সেই এক ধরনের একটা 1% জনগণ, যাদের সাথে বৃহত্তর জনগণের কোনো কানেকশন নেই। তারা ইংরেজি ভাষায় কথা বলে, তারা ওয়েস্টার্ন থিঙ্কিং করে, তারা মনে করে সেটাই আমাদের জন্য। সেই বাংলাদেশের নতুন ন্যারেটিভ সৃষ্টি করার জন্য এই বাচ্চাগুলো যে যারা আন্দোলন করেছে তাদেরকে একটু সময় দিতে হবে। এবং মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছে, এবং মোহাম্মদ ইউনূসকে জানেন আপনি, মনে করেন একটা সেকুলার একটা লোক, সেই ন্যারেটিভটাকে যদি আপনি করেন, বাদ দেওয়ার চেষ্টা করেন ধর্মভিত্তিক মৌলবাদী এই ট্যাগ দিয়ে, এই ট্যাগের চলবে না এখন। কারণ এখন আমাদের চিন্তা করতে হবে, প্রত্যেকটা দেশেই একটা সংস্কৃতির মধ্যে ধর্ম আছে, কালচার আছে, সব আছে। কিন্তু বাংলাদেশে একটা ইউনিক কান্ট্রি, যেখানে আসলেও আমাদের সাম্প্রদায়িকতা নেই। আমরা কিন্তু বিভিন্ন ধর্ম মিলে আমরা এই দেশে অনেক বছর, ইভেন মানে আমাদের যখন ব্রিটিশ ভারত শাসন করতো, বাংলাদেশের এই জায়গায় কিন্তু আনটিল এক্সটার্নাল ফোর্স দ্বারা আমাদের মধ্য দিয়ে কিন্তু কখনোই সাম্প্রদায়িক হত্যাযজ্ঞ হয়নি। একটা সিম্পল উদাহরণ দেখেন, চট্টগ্রামের মতো ঘটনা যদি আজকে ইন্ডিয়াতে ঘটতো তাহলে অনেক ক্লাস পড়ে যেত, কিন্তু এটা হতে দেয়নি। কারণ আমাদের ডিএনএতে অসাম্প্রদায়িক বলে একটা মনোভাব আছে। তার মানে এই না ইসলাম খারাপ অথবা হিন্দুইজম খারাপ, এগুলো আমরা বলছি না। কিন্তু ইসলামের ন্যারেটিভকে যারা অস্বীকার করতে চাবে, ইসলামও তো যখন সংস্কার করেছিলেন আমাদের রসুল, যে 1400 বছর আগে, আপনি জানেন মদিনা রাষ্ট্র থেকে 30% ছিল মুসলমান, 70% ছিল নন মুসলিম। সেখানে একটা প্লুরালিস্টিক সোসাইটি নিয়ে ডেভেলপ করেছিলেন। এটার এই কথার ন্যারেটিভটা আন্দোলন আর এটা একটা ক্লিশে হয়ে গেছে, মৌলবাদ ধর্মভিত্তিক, এগুলো আর চলবে না এখন। এই নতুন জেনারেশন যেটা সার্জিস আলমরা করছে, ওরা কিন্তু ন্যারেটিভ অন্যভাবে আনতে চাচ্ছে, যেখানে অসাম্প্রদায়িক, তারা কিন্তু সেকুলার কান্ট্রি চায়, তারা কিন্তু ধর্মভিত্তিক কান্ট্রি চায় না, কিন্তু এখানে ইসলামের রোলকে গৌণ করে দেখারও তাদের বিপক্ষে। এগুলোকে তো আমাদের ইয়েতে নিতে হবে, যেখানে 91% দেশের মানে জনগণ মুসলমান, তাদের ন্যারেটিভ তো থাকবে, কিন্তু এই ন্যারেটিভ যাতে একটা মৌলবাদী বলতে আমি বলতেছি একটা রিলিজিয়াস স্টেটে পরিণত না হয়, সেটার এগেনস্টে। এবং এই জিনিসটা এই নতুন জেনারেশন যারা চাচ্ছে, তাদের সাথে অনেক আলাপ করেছি, ওরা ব্যক্তিগতভাবে নাম প্র্যাকটিসিং আছে, কারণ কিন্তু সেই ন্যারেটিভ চায় না সেটা একটা থিওক্রেটিক স্টেট করার। তারা আসলে একটা সেকুলার স্টেট চায়, প্লুরালিস্টিক স্টেট চায়, যেখানে সবার বৈষম্যহীন যে জিনিসটা ওরা নিয়ে এসেছে সেটা ঠিক হয়। সেটা আওয়ামী লীগ করেনি। আপনি ইসকনের জিনিসটা আমি যে যাব, ইসকন 15 বছর কোথায় ছিল? এত সমস্ত অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, মন্দির ধ্বংস হয়েছে, মাইনরিটি হয়েছে, একটি ওরা মানে বিপ্লব করে নাই। তার মানে যে তারা এখন করবে না, তারা করুক, কিন্তু তাদেরকে তো যৌক্তিকভাবে আগাইতে হবে, তাই না? তেমন কিছু তাদের করা উচিত না যাদের যে বিপ্লবের যেই
মানে লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাই, তাহলে আমাদের তো অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনার কাছে ফিরবো। আমি একটু ইসকনের বিষয়ে যদি আয়েশা আপনার কাছে জানতে চাই, ইসকন কি ধরনের সংগঠন যার জন্ম নিউ ইয়র্কে, বহু দেশে তারা অপারেট করে, 170-80টা দেশে, কোন কোন দেশে নিষিদ্ধ, কোন কোন দেশে বাধাগ্রস্ত। তারা ধর্মের আবরণে যা করে, অন্তত বাংলাদেশে যা করেছে গত 16 বছর, এখন যা করতে চাচ্ছে, এটাকে অনেকে ব্যাখ্যা করছেন ওরা ইন্ডিয়ার হয়ে হিন্দুত্ববাদের অংশ, রয়ের এজেন্ট, বিজেপির শাখা হিসেবে বাংলাদেশে কাজ করছে। এই মুহূর্তে ইন্ডিয়ার যে রাজনীতিটা বাংলাদেশকে নিয়ে, অপরাজনীতি, সেটা বাস্তবায়নের সহায়তা করছে, আওয়ামী লীগকে সহায়তা করছে। যেই সংগঠনটি বাংলাদেশে অপারেট করার কোনো বৈধতা নাই, তার কোনো নিবন্ধন নাই। তারা 2007 সালে বাংলাদেশে কাজ শুরু করেছিল। গত 17 বছরে তারা সারা বাংলাদেশে 8টি বিভাগের 77টি মন্দির প্রতিষ্ঠা করেছে এবং তাদের বিরুদ্ধে বহু রকমের আপনার অপরাধের অভিযোগ আছে। সেগুলো ধামাচাপা ছিল আওয়ামী লীগ আমলে, এখন সেগুলো বেরিয়ে আসছে। সাম্প্রতিক তাদের যে ভূমিকা, তারা ধর্মের আবরণে একরকমের হিন্দু জঙ্গিবাদ প্রতিষ্ঠা এবং তার মধ্য দিয়ে বর্তমান সরকার বা পরিবর্তিত বাংলাদেশে একটা কঠিন সময় দেওয়ার চেষ্টা করছে। আপনি কি এর সাথে একমত? আমি একমত অবশ্যই বলবো, এই জন্য যে এই তাদের যে অ্যাক্টিভিটি সেটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশেই সমালোচিত। এবং তাদের যে কার্যক্রম, আপনি যদি ভারতেও চিন্তা করেন, সেখানেও কিন্তু তারা, আপনি যেটা বললেন যে বিজেপি সরকার কিংবা হিন্দু জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত একটা অন্য আবরণের মধ্যে কাজ করে। এবং বাংলাদেশে আমি দীর্ঘ সময় দেশের বাইরে, দীর্ঘ সময়, কিন্তু আমি আমার যতখানি এক্সপিরিয়েন্স, আমি যতটুকু জেনেছি, পড়াশোনা করেছি, সেখানে আমি দেখেছি, আমি নিজে খুব অবাক হয়েছি যে বাংলাদেশের মতো, আমাদের মতো দেশেও ইসকন কি করে এতখানি প্রাধান্য বিস্তার করলো, যে আজকে তারা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট বলুন কিংবা দেশের যেই সাম্প্রদায়িক চর্চা, সেখানে তারা একটা রোল প্লে করতে পারছে। তো এটা আমাদের বিগত সরকারের অবশ্যই বিফলতা। এবং আমাদের দেশে এই সময় এসে বিফলতা বললে কম বলা হয়, বিগত সরকারের মন্ত্রিসভার কারো কারো বিরুদ্ধে ইসকনের সাথে সরাসরি যুক্ত থাকার পৃষ্ঠপোষকতা করার অভিযোগ আছে। ইসকনের কাজ কিন্তু ভারতেও কন্ট্রোভার্সিয়াল। ভারতের সাধারণ মানুষ তাদেরকে খুব ওয়েলকাম করে তা নয়। এবং আপনি যদি বিভিন্ন দেশেই তাদের অ্যাক্টিভিটিস দেখবেন, সবখানেই কিন্তু এই ধরনের কন্ট্রোভার্সি আছে। সেটা আমেরিকাতেও হয়েছে। কিন্তু তাদের এটা একটা বিরাট বড় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে, যেখানে তারা বিভিন্ন দেশেই এ ধরনের কর্মকাণ্ড করছে ধার্মিক আবরণে। তো বাংলাদেশের জন্য অবশ্যই সেটা আমি বলবো যে এটা একেবারেই মঙ্গলজনক নয়। এবং এখন যেহেতু এটা একটা ফোরফ্রন্টে এসে গেছে, সেটা আমাদের সরকারিভাবেই এগুলোকে প্রতিরোধ করা উচিত। এবং যেটার কারণে আমি বারবার একটা ব্যাপারে জোর দিচ্ছি, এবং কবির ভাইয়ের সাথে, যেখানে আমি সাম্প্রদায়িক বলতে কিন্তু শুধু একটি ধর্মের গ্রুপকে বোঝায় না, যে কোনো ধর্ম নিয়েই যারা চর্চা করে রাজনৈতিক আকাঙ্ক্ষা পূর্ণ করবার চেষ্টা করবে, তাদের সকলেই কিন্তু সেই আমরেলার নিচে আসছে। এবং সেজন্যই আমরা বলছি বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। আর যেখানে ইসলাম ধর্মের কথা হচ্ছে, মুসলিমদের, আমাদের স্বাধীনতার আগেও বরাবরই ভারতের ইতিহাস, যখন আমরা পুরোটাই ভারতবর্ষ ছিলাম, তখনও যদি আমরা দেখি, বেঙ্গল কিন্তু মুসলিম অধ্যুষিত হলেও আমরা কিন্তু খুব পিসফুলি কোএক্সিস্ট করেছে এবং আমাদের মুসলমানদের ধর্মচর্চায় সবসময় প্রাধান্য পেয়েছে। এবং এই ধর্ম হিসেবে ইসলামের কোনো সমস্যা নাই, ধর্ম হিসেবে ইসলাম অনুসারীদের কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, আমি বলছি পলিটিক্যাল ইসলামটাই হচ্ছে সমস্যা গোটা বিশ্বে। এবং বাংলাদেশে সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি সহ, কোনো না কোনোভাবে ধর্মকে ব্যবহার করেছে। আর ধর্মাশ্রিত দলগুলো তো বটেই। এর মাধ্যমে যে উগ্রতা তৈরি হয়েছে, সেটা তো অস্বীকার করার উপায় নেই। না, সেটা আজকে, সেটা এই 53 বছরে যেটা আমাদের কাম্য ছিল না। আমাদের স্বাধীনতা, আমরা স্বাধীনতার পরবর্তী জেনারেশন হয়ে আমরা স্বাধীনতার যে ইতিহাস পড়েছে, কিংবা আমাদের যারা ছিলেন, পূর্বসূরীদের কাছ থেকে যেই স্বাধীনতার কথা স্বপ্ন নিয়ে তারা স্বাধীন করেছিলেন, যেটা আমরা শুনেছি, সেটা কিন্তু আমরা প্রতিফলিত হতে দেখিনি। আমি আমার সময় বলবো, সেটা বিএনপি সরকার আসুক, আমি ছোটবেলা থেকে যখন বড় হয়েছে, সেটা এরশাদের সময় হোক,
আর সেটা জিয়াউর রহমান সরকার হোক এবং আওয়ামী লীগ সরকার হোক, যারাই করেছে তারাই কিন্তু আমাদের ধর্মচর্চাকে এক্সপ্লয়েট করেছে রাজনৈতিক ভাবে। আমরা যতবারই দেখেছি তারা কোনো না কোনো ভাবে সেটাকে নিয়ে এসছে, যেটা আমাদের সাধারণ মানুষের কখনোই কাম্য ছিল না। তো আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে ইসকন কেন, ইসকনের সাথে সাথে যত এই ধরনের উগ্রপন্থী সংগঠন আছে সবগুলোকেই এখন এই সময়ে যদি আমরা আটকাতে না পারি, আমাদের নিষিদ্ধ করা, হ্যাঁ আটকানো কি নিষিদ্ধ করা, সেটাই বললাম। এটা আমি আমার ভাষায় বললাম যে আটকানো, নিষিদ্ধ করা সেটা যেমন আপনাকে একটা নয়, আমাদেরকে এই ধরনের যত সংগঠন আছে সবগুলোকেই অনেক শক্ত হাতে দমন করতে হবে। না হলে আপনার সামর্থ্য বেড়েছে, নিষিদ্ধ করে সমাধান হবে কিনা সেটা প্রশ্ন থেকে যা কইবে। আপনার কাছে ছোট্ট করে শেষ করব যে ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে, ইসকনের যে ভূমিকা আগে এবং এখন এবং তার মানে সারা বিশ্বের যেই রূপ, তাতে করে নিষিদ্ধের দাবি করছে প্রায় সবাই। আদালত পর্যন্ত গেছে বিষয়টা, আদালত বলেছে ইসকন সম্পর্কে তথ্য দিতে, তারপর আদালত সিদ্ধান্ত দেবে। আপনি কি মনে করেন যে এরকম একটি সংগঠন প্রকাশ্যে অবৈধ, যার কোনো নিবন্ধন নাই, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মানে বড় হয়েছে গত 16 বছরে, তার নিষিদ্ধের দাবি কি যৌক্তিক না? না, দেখুন, আমি ইসকন সম্পর্কে আমার যত অল্প জানাশোনা, যতটা জানি তারা একটা বৈষ্ণব দর্শনে বিশ্বাস করে। এই দর্শন নিয়ে আমার কোনো অসুবিধা নেই। সেটির মধ্যে তো তারা সীমাবদ্ধ নাই। না, সীমাবদ্ধ নাই, আমি জানি। কিন্তু ইসকন কিন্তু যেটা আপনি বলেন প্রথমে, এটা একটা বিদেশি অর্গানাইজেশন। আপনি জানেন যে বাংলাদেশে কোনো কিছু অপারেট করতে হলে তার বাংলাদেশের গভর্নমেন্টের পারমিশন নিতে হয়, তার পারমিট আছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু দেখা উচিত। এই ঘটনার প্রেক্ষাপটে যেহেতু তাদের ব্যাপারে প্রশ্ন উঠেছে, এখন গভর্নমেন্টের তলিয়ে দেখবে, যদি মনে করে যে জঙ্গি সংশ্লিষ্টতা আছে, এটাকে মানে গভর্নমেন্ট যদি নিষেধ করে বা নিষিদ্ধ করে, তা আমার কোনো আপত্তি নাই। কিন্তু তাদের যে মূল দর্শন নিয়ে আমার কোনো ইয়া নেই। তারা দর্শন প্রচার করুক, এটা কোনোভাবেই ইসলামও নিষেধ করে না, তুমি তোমার ধর্মের স্বাধীনতা সেটা করো। কিন্তু যে ব্যাপারটা আমার কাছে একটু ইয়া লাগছে যে এই হিজবুত তাহরির আপনি জানেন যে নিষিদ্ধ করা হয়েছিল, তাই না? হিজবুত তাহরির এটা ইসলামিক ইয়াতে এতদিন 15 বছর ধরে এটা হৃষ্টপুষ্ট করেছে আওয়ামী লীগ, কোনো কিছু বাধা দেয়নি। যে কথাটা আপনি বললেন যে 1966-এ এটা আমেরিকান অর্গানাইজেশন, বিভিন্ন দেশে নিষিদ্ধ। এই ব্যাপারে যদি এখন মনে করেন যে আদালত থেকে এটা ইয়া হলো যে না, এটা নিষিদ্ধ ঘোষণা করা হলো, এক দেখবেন অন্য একটা ন্যারেটিভ করার সৃষ্টি করবে, যারা এটাকে মানে এই বিপ্লবকে, অগাস্টের বিপ্লবকে চায় না, তারা একটা অন্য একটা ন্যারেটিভ সৃষ্টি করবে। সেই ভয় আমি পাচ্ছি। এই জন্য সাথে সাথে যেহেতু আপনি জানেন আদালতে গেছে, তারপর অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলেছে না, আমাদেরকে একটু দেখতে হবে সবকিছু, তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি এই ঘটনাটা যদি ঘটতো আওয়ামী লীগ আমলে, মানে ধরেন একটা ইসলামিক দল, আদালত গ্রহণই করতো না, তখন গ্রহণই করতো না। অ্যাটলিস্ট এই জিনিসটা তো আছে। আর একটা জিনিস আমি বলি আপার সাথে, যে সব জায়গায় সবাই সবকিছু এখন দাবি চাচ্ছে, একটা সুযোগ। আমি কালকে একটা রিপোর্টিং দেখছিলাম, 4 বছর একটা মানে কারখানা বন্ধ হয়ে গেছে, 4 বছর আগের অনাদেয় পেয়ে ইয়া করে তারা রাস্তায় বিক্ষোভ করছে। এখন যারা স্বাধীনতা পেয়ে গেছে হঠাৎ করে, তারা মানে ফলগু ধারার মতো সবকিছুকে 16 বছরের যত সমস্যা সব এখন সামনে নিয়ে আসছে, একসাথে নিয়ে এসেছে। এখন এই গভর্নমেন্টটা, এমনিও তো অরাজনৈতিক গভর্নমেন্ট, আপনার তো ম্যান্ডেট সেভাবে নেই। এই গভর্নমেন্ট আমি মনে করব যে গিভেন অল প্লাস মাইনাসেস, সেজন্যই রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার আসা উচিত। তারা হয়তো আরেকটু ভালোভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে, সেই দাবি অনেকে করছেন। না পারবে, যদি সময় থাকে। রাজনৈতিক সরকার আসার আগে আপনি আমাকে আরেকটা মানে রাবণ সৃষ্টি করতে চাচ্ছেন, যেই কারণে এই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের সময়টা আপনাকে দিতেই হবে। শেষ কথা আশাপা বলবেন 30 সেকেন্ডে, যে বেশি সময় দিলে পরে আমরা এই ধরনের অপতৎপরতা আরো বেশি করার সুযোগ দিব কিনা? বেশি সময় দিলে আমরা অপতৎপরতা করবার সুযোগ দিব বলে আমি মনে করি না। যেটা করতে হবে যে বেশি সময়টা আমরা যে কাজের জন্য নিচ্ছি, সেই কাজটাকে খুব দ্রুত এগোবার জন্য যত এফিসিয়েন্সির সাথে করা দরকার, যেভাবে টিমগুলোকে ফর্ম করা দরকার, সেটা করা উচিত। সেখানে আমার মনে হয় একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, যারা যুক্ত হচ্ছেন কিংবা কাজ করছেন। আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে আমরা যেটা বললেন যে একটা রাবণ সৃষ্টি করার মতো, এই 15 বছর 16 বছরের কথা আমরা বলছি, যেটা আমাদের একদম সামনে আছে। আমি কিন্তু বারবারই আমার কাছে মনে হয় যে আমরা দীর্ঘ সময় ধরে স্বাধীনতার যেই আমাদের মূল
স্বপ্ন ছিল, সেখান থেকে আমরা বহু আগ থেকে একটু একটু করে আমাদের প্রতিটি রাজনীতি দলই কিন্তু আমাদের আমরা সেখান থেকে সরে গেছি, আর এখন তো সেগুলো অস্বীকার করা হচ্ছে। না, সেগুলোকে দূরে সরিয়ে নিয়ে এসছে। এই জন্য আমরা যদি এখন নির্বাচন দিতে যে বিএনপিকে আবার আনি, আমরা আবার সেটার পুনরাবৃত্তি চাই না। এই পুনরাবৃত্তিটা যাতে আমাদের তাহলে বিকল্প কি? আমরা কি এরকম অরাজনৈতিক অবস্থা, ঝুঁকিপূর্ণ অবস্থায় চলতে থাকবো? নিশ্চয়ই এটা নিয়ে আরো অনেক বিতর্ক হবে। অনেক ধন্যবাদ আয়েশা দেওয়ান এবং ডক্টর কবির হাসান, আপনাদের সাথে সামনে নিশ্চয়ই এটা নিয়ে আরো কথা বলবো। আপনাদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা অনুষ্ঠান দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।